নমস্কার বন্ধুরা, সিগুরু ফ্যাশন হাউজের তরফ থেকে আমি সঞ্জীব বলছিলাম। আজকে আপনাদের সাথে একটা জিনিস আমি শেয়ার করব যে আমি কেন এতদিন আমি ভিডিও দিতে পারলাম না বা কিছু সেই কারণে। কেন দিতে পারলাম না? কারণ আমার একটা খুব শরীর খারাপ হয়েছিল, যেটা হচ্ছে গিয়ে আমি হসপিটালাইজড ছিলাম অনেকদিন। যেটা একটা খুব খারাপ একটা রোগের মধ্যে দিয়ে আমি যাচ্ছি এখন। ১ম আমি সেটাই আপনাদের সাথে শেয়ার করব, কারণ আ আপনারা হয়তো ভাবছেন যে আমার হয়তো দোকানে স্টক নেই, তার জন্য আমি হয়তো ভিডিও দিতে পারছি না বা কিছু। এটাও সত্যি। তার কারণ কারণ কি আমার দোকানের যত মাল আনা বলুন, অর্ডার করা বলুন, আমিই করি। এবার সেক্ষেত্রে আমি মানুষটাই অসুস্থ। এবারে আমাকে নিয়েই সবাই বাড়ির লোক ব্যস্ত। হসপিটাল, বাড়ি এই দৌড়াদৌড়ির মধ্যে রয়েছে। আর এই যে মাল আনা বলুন, কেনা বলুন, পছন্দ বলুন, সব আমার তরফ থেকেই হয়। এবার সেক্ষেত্রে সেই মানুষটাই হসপিটালাইজড, সেই মানুষটাই বাড়িতে শুয়ে রয়েছে। এবার কি করে আপনাদের সেই মাল আমি আপনাদেরকে ভিডিও দেখাবো বা কী করব? দেখবেন আমি ২-১ টা হয়তো পুরনো ভিডিও আমি আরেকবার রিপিট করেছিলাম। কারণ আমি প্রায় আজকে ২ মাস হতে যায় আমি হসপিটালাইজড ছিলাম। তার কারণ আমার ১ম এ জ্বর হয়, জ্বর, শ্বাসকষ্ট, বুকে ব্যথা হয়। সেই নিয়ে আমি অ্যাডমিট হই। কিন্তু আমার জ্বরটা মাঝে, মাঝেই আসতো। আম জ্বরটা মাঝে, মাঝেই আসতো এবং সেক্ষেত্রে সেদিনকার এতটাই শরীর খারাপ হয়ে পড়েছিল, আমি আর নিজেকে আর কি ঠিক না রাখতে পেরে আমি বললাম যে, "আমাকে হসপিটাল নিয়ে চলো। আমার কিছু একটা হয়তো শরীরে অসুবিধা হচ্ছে, যে আমাকে হয়তো অক্সিজেনটা দিলে আমি হয়তো ভালো হয়ে যাব।" আমি সেই আশা করে আমি হসপিটালে যাই। হসপিটালে যাওয়ার সাথে সাথেই ডাক্তার, নার্স যারা ছিলেন সেখানে বলছেন যে, "রুগীর যা অবস্থা করে নিয়ে এসছেন আপনারা, সেক্ষেত্রে আইসিইউতে রাখতে হবে। আর এখান থেকে মানে এখানে রাখা যাবে না। আমরা আরজিকর ট্রান্সফার করে দেব।" তখন আমি চিন্তা করলাম যে এই রাত্রিবেলা বাড়ির লোক আর আমি ছাড়া আমার বাড়ির লোক পুরো অন্ধকার। মানে তার কারণ তারা কিছুই চেনে না, কিছুই জানে না, কিছুই বোঝে না। যা কিছু আমার। এবার আমি কি করলাম যে আমার জ্ঞান থাকতে, থাকতে যদি বেশি কিছু হয়ে যায়, কারণ কি আমি সকালবেলাও দিব্যি ভালো, দুপুরেও ভালো। মানে হঠাৎ করে ওরকম হয়েছে, জানি রাত্রিবেলা আরও বেশি বাড়াবাড়ি হয়ে গেলে আমি তখন কি করব? তার জন্য আমি যখন নিজের জ্ঞান থাকতে, থাকতেই আমি তখন হসপিটালে আমি বললাম যে, "চলো।" এবার হসপিটালে গেলাম। যাওয়ার পরে আমি তাদেরকে বললাম যে, "আমার দুর্গাপুজোর আগের থেকে আমার এই পর্যন্ত মানে ৫-৭ বারের উপরে আমার জ্বর হয়ে যাচ্ছে। আর সবসময় আমার গাটা গরম, গরম এরকম একটা লাগছে।" রীতিমতন তারা আইসিইউতে ভর্তি করলো। আইসিইউতে ভর্তি করার পরে কী হলো, তারা অনেক রকমের মানে ব্লাড টেস্ট করলো। তারপরে ব্লাড টেস্টে কিছুই পেল না। ব্লাড টেস্ট করেছে আর না হলেও ৮ থেকে ৯ রকমের, কিন্তু তাতে কোনো কিচ্ছু পেল না। তারপরে কী করলো, আমাকে অক্সিজেন চলছে, নেবুলাইজার চলছে, ইসিজি চলছে, ইকো চলছে, মানে যত যা ওদের করণীয় সব কিছুই করছে। কিন্তু কী কারণের জন্য জ্বরটা অতটা উঠে যাচ্ছে সেটা বোঝা যাচ্ছে না। তখন ডাক্তার সন্দেহ করেছিল যে না, আমার হয়তো ব্লাড ক্যান্সার হয়েছে। সেই জন্য তারা কী করলো, সেই ব্লাড ক্যান্সারের জন্য তারা আবার আলাদাভাবে টেস্ট করলো। টেস্ট করলো কি, হাড়ের থেকে, মানে আমার এই যে বাঁ হাতের এইখান থেকে, মানে হাড়ের মধ্যে আমরা ইনজেকশনটা কী করি, এখানে দেই বা করি। ওরা এই বড় একটা মোটা সুই, ওটা কী করলো, পুরো হাড়ের এখানে পুরো সোজাভাবে ঢোকালো। মানে এপাশ থেকে বেরিয়ে আসার মতন অবস্থা। মানে আমি তো মানে খুব চিৎকার, মানে এতটাই আমার লাগছে। পুরো হাড়ের থেকে ওরা রসটা নিলো। নিয়ে ওরা ওই টেস্টটা করে রাত্রেবেলায় জানায়। মানে ওদের একটা সন্দেহ হয়েছিল যে এত জ্বর আসছে কেন? আর সবসময় দেখছি যে মানে সাধারণ অবস্থাতে থাকলেও আমার গায়ে হাত দিলে মনে হয় যেন একটা জ্বর, জ্বর ভাব। তারপরে ওরা কী করলো, আম ওই টেস্টটা করালো, ওটা আসলো নেগেটিভ আসলো, ব্লাড ক্যান্সার হয়নি। কিন্তু জ্বরটা কেন আসছে? ওদের ওখানে থাকাকালীনও এই জ্বরটা কমছে, ওষুধ দিচ্ছে, ইনজেকশন দিচ্ছে, স্যালাইন দিচ্ছে, কমছে। আবার সকালবেলা হলে আবার জ্বর আসছে। আবার দেখা যাচ্ছে যে আবার কমছেই করছে। আবার হয়তো একদিন আসলো না, আবার পরের দিন এসছে। এরকম করে, করে আমার জ্বরটা এসেই যাচ্ছে। তখন ওরা কী করলো যে আবার একটা টেস্ট দিল। যেটা হচ্ছে গিয়ে বলছে যে, "এখানে এখন করা যাবে না। এখানে আমাদের এই পরীক্ষাটা, টেস্টটা হবে না। আপনারা এক কাজ করুন, এটা বাইরে আরও ২-৩ দিন থাকতে হবে, বাইরের থেকে করানো হবে।" তখন আমি বললাম যে, "বাইরের থেকেই যখন করাতে হবে, তাহলে আমি এক কাজ করি, যে তাহলে বাইরের থেকে করিয়ে এনে তারপরে আপনাদেরকে দেখাই।" কারণ কি ফালতু এই ২-৩ দিন আমি আর মানে পারছিলাম না ওখানে থাকতে। এতটাই, কারণ কি সারাদিন ইনজেকশন দিতে, 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 দিতে আমার আর শরীর আর নিচ্ছিল না। তার কারণ প্রায় ৪০ থেকে ৪২ খানার মতন স্যালাইন
নেওয়া হয়েছে। আর সকাল ৬টার থেকে রাত ১০টা পর্যন্ত মানে ১৮ থেকে ২০টা হচ্ছে ইনজেকশন। সেই ইনজেকশনগুলি এতটাই পাওয়ার ডোজ, মানে আমার চ্যানেলে দিত কিন্তু এত যন্ত্রণা হতো, মানে শিরার থেকে ওটা যেত। আর এত যন্ত্রণা হতো আমি মানে ঠিক থাকতে পারতাম না। রীতিমতন আমি মানে দাপাতাম আর কান্না করতাম যে আমি আর পারছি না, আমাকে আর এগুলি আর দিয়েন না, কারণ আমি আর নিতে পারছি না। মানে এরকম একটা অবস্থা হয়ে গেছিলো। তখন কি করলো, তখন আমি বাড়িতে চলে আসলাম ছুটি করে। এসে সে স্যালাইন দিয়ে তো আমার হাত ফুলে একদম পুরো কী অবস্থা হয়ে গেল। তারপরে কি করলাম, মানে তারপরে ব্লাডটা যে আমি দিতে যাব কোনো বিয়েতে, সেই ক্ষমতা আমার ছিল না। আমি তারপরে বাড়িতে ডেকে আমি ব্লাডটা দেওয়াই। তারা কি করলো, সেই ব্লাডটা নিয়ে গিয়ে পরীক্ষাটা করলে, টেস্টটা হওয়ার পরে 4 দিনের মাথায় আমার রিপোর্টটা আসে। এবার রিপোর্টটা যথারীতি মানে বাবা, কারণ কি আমি তো যেতে পারছি না, বাবাই আনতে গেছিলেন। এবার বাবাকে, আবার তাদের সাথে আমাদের আবার খুব ভালো সম্পর্ক রয়েছে, কারণ কি সেই দোকান থেকে সবসময় ওষুধ আনা বা নেওয়া সবসময়। এবার সেক্ষেত্রে বাবাকে বললেন যে কাকু, ভাইয়ের তো রিপোর্টটা তো ভালো আসেনি, তুমি একটু মানে ভালো একটা লিভারের ডাক্তারের সাথে তুমি কনসাল্ট করো। এবারে বাবা রীতিমতন তো বুঝতেই পারেন যে ছেলের এরকম হলে বাবার কী পরিস্থিতি হয় এটা শোনার পরে। এবার বাবা বলছে, কী হয়েছে? বলছে, যাই হোক তুমি একটু বড় ডাক্তার দেখাও। এবার বাবা এসে আমাকে অতটা কিছু দেখি যে আমি, কারণ কি দোকানটা আমাকে বসিয়ে রেখে গেছে, কারণ কাছেই 10 মিনিটের মধ্যেই চলে এসেছে। আমি 10 মিনিট বসেছিলাম দোকানে। তখন বাবা দেখি যে মুখ কালো করে আসছে। আমি বলছি, কী হয়েছে? বলছে যে, বললো যে রিপোর্টটা এরকমের, একটু কি সমস্যা আছে। আমাকে বেশি কিছু বলেনি, বললো একটু সমস্যা আছে, একটু লিভারের ডাক্তার, বড় ডাক্তার দেখাতে। আমি সাথে সাথে কী করলাম, নেটের থেকে নারায়ণাতে ডাক্তার বুক করলাম। আমি বুক করে ডাক্তার আমি দেখালাম। দেখিয়ে এবারে রিপোর্টটা কী আসলো, যে জন্ডিস। মানে জন্ডিস মানে হচ্ছে গিয়ে, যেটা হচ্ছে গিয়ে চোরা জন্ডিস, যেটা মানুষ কোনো অনুভব করতে পারবে না, কিন্তু তার কাছে যখন গিয়ে ধরা পড়বে ততক্ষণে সে মানুষটা পুরো শেষ, তার কাছে হয়তো আর 5টা দিনও টাইম থাকবে না। মানে ডাক্তারবাবু যেটা আমাকে বললেন, বলছে যে এটা তোমার শরীরে যে জন্ডিসটা এসছে, সেটা মানে তোমার কপাল ভালো, তুমি ভগবানকে তুমি থ্যাঙ্কস জানাও যে তোমার এই জ্বরটা এসছিল আর তুমি ঠিকঠাক বলেছিলে বলে তোমার এই টেস্টগুলি হয়েছে, আর না হলে হয়তো এই টেস্টগুলি তোমার হতো না আর তুমি ধরাও পড়তো না। তখন আমি বললাম যে, তখন বলছে যে এই যে রোগটা যেটা তোমার হয়েছে, এটা হয়তো 1000-এ 10 জন বাঁচে কিনা ঠিক মানে তাও আমি বলতে পারবো না। মানে এটা এরকমই একটা রোগ। কিন্তু এই রোগটা কি হয়, মানে শরীরে এমনভাবে ঢুকবে যে আমরা কি জানি যে জন্ডিস হলে মানুষ খেতে পারবে না, বমি আসবে, বা চোখ মুখ হলুদ হবে, মাথা ঘুরবে, বমি হবে, পেট ব্যথা করবে। এইসব জিনিসগুলি সাধারণত হয়। মানে মানুষ যেটা আর কি আমরা সাধারণত যে বলছে তোমার কিছুই, আমি বলছি যে আমার তো এগুলি কিছু হয়নি। আমি তো সব খেতে পারছি। আমি তো সব কোনো গন্ধ পাচ্ছি না যে এরকম গন্ধ হবে, বা আমার কোনো পেটেও ব্যথা না। মানে তুমি কিচ্ছু বুঝতে পারবে না। কখন তুমি বুঝতে পারবে? যখন একদম লাস্ট স্টেজ, মানে 10 দিন 15 দিন বাকি, তখন তুমি মানে ঠিক থাকতে পারবে না। তখন তুমি পাগলের মতন করবে। মানে তখন তুমি মানে পেটে ব্যথা, বমি, আর বমি মানে কি, তুমি তখন পেটে জলও ফেলতে পারবে না, এরকমের অবস্থা হবে। কিন্তু তোমার প্রথম অবস্থায় ধরা পড়েছে। এটা আমার শরীরে যে প্রবেশ করেছে সেটা হচ্ছে গিয়ে এই ভাইরাসটা, এটা হচ্ছে গিয়ে আজ থেকে 3 মাস আগে। মানে পুজোর দিন 15 আগে আমার শরীরে এটা ঢুকেছে। এবার যেটা হচ্ছে গিয়ে যে এটা কোনো, আমি তখন জিজ্ঞাসা করলাম এটা কী মাধ্যম? বলে কি, না এটার কোনো মাধ্যমের দরকার হয় না। এটা হচ্ছে গিয়ে যে কোনো ছোঁয়াচে বা কোনো কিছু এরকম কোনো ব্যাপার না। এটা যে কারোর শরীরেই আসতে পারে এই ভাইরাসটা, এরকমই। এই যে থ্যালাসেমিয়া, এটা কি কোনো ভাইরাস, মানে কারোর কাছ থেকে ছোঁয়াচে রোগ হয়ে আসছে? না, মানে এটা মানুষের শরীরেই বাসা বাঁধছে। ক্যান্সার কি মানুষের শরীরে আসছে? তখন ডাক্তারবাবু আমাকে বোঝালেন। আমি বলছি, না সে তো ঠিক। বলে কি, এটাও সেরকমেরই, যে তোমার শরীরে এটা এসছে, কিন্তু এটা তুমি খাওয়া দাওয়া যেমন করছো তেমনই করো, এটায় কোনো রকম কোনো সমস্যা নেই, কিছু নেই। কিন্তু তুমি মরবে না। তোমার যে ইয়েটা মানে যে এখন অনেক রকম প্রযুক্তির ওষুধ বলো, ইনজেকশন বলো, যাই বলো, সব রকমেরই এসছে, কিন্তু তুমি এটার মাধ্যমেই তুমি ঠিক হয়ে যাবে। তোমার কোনো কিছুর দরকার নেই, কিচ্ছু করার দরকার নেই। আর সবথেকে বড় কথা, যে টেস্টগুলি দিয়েছে মানে এতটাই কস্টলি, মানে আমাদের মানে সাধারণ মানুষের পক্ষে মানে খুবই অসম্ভব। একটা মানে টোটাল ব্লাড টেস্ট দিয়েছে, যেটা ব্লাড টেস্ট করতে দিয়েছে সেটা হচ্ছে গিয়ে 11টা দিয়েছে। আর তার পাশে লিভার স্ক্যান করতে দিয়েছে, ইউএসজি করতে দিয়েছে,
এক একটা ব্লাড টেস্ট হচ্ছে গিয়ে 4,700, 8,000, 9,200 এরকমের, মানে প্রায় আমার যে ব্লাড টেস্টগুলি তাতে হিসাব করে সব কিছু প্যাকেজ আমি যেটা দেখালাম অ্যাপেলোতে, নারায়ণতে পড়েছিল 1,20,000 টাকা পুরো টেস্টটা করতে। আর যেটা সুরক্ষাতে দেখিয়েছি সেটা বলছে যে 70,000-75,000 টাকার মধ্যে আপনার এটা হয়ে যাবে। তারপর যাই হোক, আমি নারায়ণতেও করাতে পারিনি, সুরক্ষাতেও করাতে পারিনি, কারণ এতটাই চার্জেস আমার পক্ষে সেটা সম্ভব হয়নি করা। আমি তখন কি করলাম, যে নর্মাল যে ইয়েগুলি থাকে, ল্যাবগুলি থাকে, সেখান থেকে আমি করিয়েছি। তাও আমার প্রায় কত 36,700 না 800 টাকার মতন আমার লেগেছে। যাই হোক, রিপোর্ট ওরা দেখেছে, ডাক্তারবাবুরা দেখেছেন, দেখে বললেন যে আপনার এখনও সেরকমভাবে কিছু হয়নি, কিন্তু আপনাকে কিন্তু খুব সাবধানে থাকতে হবে। হ্যাঁ, আমার একটা সমস্যা হচ্ছে, যেটা হচ্ছে গিয়ে সবসময় আমার মনে হয় কি, আমি রাস্তাঘাটে বেরোলে বা ঘরের মধ্যে শুয়ে থাকলে যে মনে হয় যেন আমি পড়ে যাব, এরকম একটা ভাব যে আমি পড়ে যাব। আর যদি কখনো এমন মাথাটা যদি শুয়ে রইলাম, হয়তো আমি মাথাটা ঘুরছে, তখন আমি কোনো কারণে আমি চোখটা আর খুলতে পারি না, মানে চোখ খুলতে আমার খুব কষ্ট হয়, মানে চোখ আমি টেনেও খুলতে পারি না, মানে এরকমের অবস্থা হয়। কিন্তু আমার প্রেশার নরমাল, প্রেশার আমি ২ দিন ছাড়াই আমি মানে চেক আপ করছি। ২ দিন ছাড়া, কিন্তু আমার প্রেশার নরমাল আছে, আছে। কিন্তু আমার আমি শুধু একটা কথাই ডাক্তারবাবুকে জিজ্ঞাসা করলাম, "আচ্ছা ডাক্তারবাবু, আমি যে খাচ্ছি-দাচ্ছি তাহলে সেগুলি কোথায় যাচ্ছে? কারণ আ আমার এরকম মাথা ঘুরছে বা ইয়ে করছে, এটা কিসের জন্য?" তা বলছে যে, "না, এটা তোমার মাথা ঘুরবে। কিন্তু এই যে তুমি পড়ে যাবে একটা তোমার মনের মধ্যে এটা একটা মানে ভয় ঢুকে গেছে। মানে ১ম অবস্থায় তুমি যখন ধরো যে হসপিটালে এতদিন ছিলে, ঠিকভাবে খাওয়া হয়নি, স্যালাইন, ইনজেকশন এগুলি চলেছিল। ওই যে তোমার দুর্বলতাটা, ওই যে ১ম অবস্থায় যে মানে মাথা ঘুরতো বা পড়ে যাওয়ার একটা ইয়ে ছিল, সেইটা তোমার মধ্যে এখনও কাজ করছে। কিন্তু এটা তোমাকে কাটিয়ে উঠতে হবে।" আমি বলছি যে, "সেটা তো ঠিকই, কিন্তু আমি কোনো দিক থেকেই কিছু করতে পারছি না। তার কারণ হচ্ছে গিয়ে আমার সবসময় যেন মাথা ঘোরে আর আমি পড়ে যাবো, এরকম একটা ভাব দেখায়।" তা এখন যেটা হচ্ছে গিয়ে আমি একটু সুস্থ আছি, কিন্তু সেভাবে আমি মানে চলাফেরা করতে পারছি না। ওই দোকানে কোনো রকম একটু কোনোদিন নামি, কোনোদিন নামিও না। বাবাই থাকেন। আর সব কিছু সেই ইয়ে করছে। আর বাড়ির লোকরা তো সবসময় সবকিছু পরিচর্যার মধ্যে দিয়েই রাখছে। এখন দেখা যাক কতটা কী হয়, আপনাদের মাঝে কতক্ষণ আমি থাকতে পারি, এটাই হচ্ছে গিয়ে ইয়ে। যাই হোক, সবাই একটু ভগবানের কাছে একটু বলবেন যাতে আমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই, ভালো থাকি। এটাই একটু ভগবানের কাছে একটু বলবেন। তার কারণ আ কারণ সবারই বাঁচার আশা বা বাঁচার ইচ্ছা আছে। কারণ সেরকমের আমারও আছে। কারণ আমার তো আর সেরকমের বয়সও হয়ে যায়নি যে আ কারণ আমি ডাক্তারবাবু যেরকমভাবে বলছেন আমি সেরকমভাবেই ফলো করছি। কিন্তু তার মধ্যেও মাঝে শরীরটা একটু খারাপ করে। একটু খারাপ ভালোর মধ্য দিয়েই যাচ্ছি। এখন দেখা যাক কতটা কী হয়। আর সবাই একটু ভগবানের কাছে বলবেন যাতে আমি, কারণ জানি না যে অজান্তে হয়তো কোনো ক্ষতি বা কিছু হয়তো করেছি, হয়তো তারই হয়তো এটা ইয়ে চলছে। আর নাহলে কেন এরকমের হবে? কারণ আমি মানে কখনো মনে হয় না যে কারোর কোনোদিন কোনো ক্ষতি বা কিছু করেছি বা কিছু। কারণ আমার লাইফটাই কেন এরকমের হলো? ভগবান হয়তো বুঝেছে যে এই মানুষটাকে এটা দিলে হয়তো সে বহন করতে পারবে। তার জন্যই হয়তো দিয়েছে। এখন দেখা যাক, দেখুন আমার হাতেও কিছু নেই, কারোর হাতেই কিছু নেই। সে যতক্ষণ আমাকে রাখবে ততক্ষণ থাকবো, যখন নিয়ে যাবে তখন চলে যাবো। কিছু করার নেই। কারণ আমি জোর করেও থাকতে পারবো না, আবার জোর করেও আমি চলে যেতে পারবো না। সবই হচ্ছে কি তাদের উপরেই নির্ভর। আর বেশি কিছু বললাম না। সবাই ভালো থাকবেন আর সবাই আর একটু সবাই সুস্থ থাকবেন আর সবাই ঠিকভাবে চলাফেরা করবেন। যাতে আমার মতন এই রকমের যাতে কারোর না হয় সেটা দেখবেন। কারণ এটা কিন্তু খুবই একটা ভয়ঙ্কর জিনিস। সবাই সচেতনভাবে আরকি চলাফেরা করবেন। এই আর সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। এটাই বলব। নমস্কার।